সুপ্রিয় শিক্ষার্থী আর সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই যে যে জায়গায় আছেন আশা করি ভালো আছেন। তো কাদামানি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসে আপনাদের সবাইকে আর আমার সুপ্রিয় শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানিয়ে আর শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করলাম। আজকে ক্লাস হবে ফিনান্সিয়াল ব্যাংকিং এর পঞ্চম অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন হতে একটা সৃজনশীল দিয়ে অঙ্কগুলো তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। বাকি একটা অঙ্ক আমি করাবো তোমাদেরকে। বাকি অঙ্কগুলো একই ফরম্যাটে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবে। শুধুমাত্র একটা অঙ্কের ফরম্যাট আমি এখানে একটা সৃজনশীল আকারে একটা প্রশ্ন লিখলাম, সেই প্রশ্নের আনসারটা আমি এখানে করে দেওয়ার জন্য চেষ্টা করব। একই ফরম্যাটে অন্য অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবে। তো একটু বলে দিই, আয় ব্যয় প্রাক্কলন হলো মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ সিদ্ধান্ত তোমার লাভবান হবে কিনা সেটা যদি আগেভাগে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হয় তখন সেটাকে বলা হয় মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং এর মাধ্যমে প্রধানত দুই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। একটা হলো প্রকল্পটা যেহেতু দীর্ঘমেয়াদী যে প্রকল্পটা করব সেটা কি তোমার লাভজনক হবে কিনা সেটা আগেভাগে একটু অনুমান করা, আর কত দিনের মধ্যে তোমার বিনিয়োগটা ফেরত আসবে সেটার উপর নগদ প্রবাহের উপর ভিত্তি করে সেটাকে অনুমান করে নেওয়া। তো আমি একটা সৃজনশীল আকারে একটা প্রশ্ন তোমাদেরকে এখানে দিলাম, সেটা আনসার করব। একটু প্রশ্নটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। স্বপ্ন প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 17 লাখ টাকা। প্রকল্পটির তথ্য এরকম: 3 বছরের একটা প্রকল্প, সেখানে বিক্রয় হবে প্রথম বছর 25 লক্ষ, এরপরে 90 লক্ষ, এরপরে 60 লক্ষ। স্থায়ী খরচ হবে 2,50,000 করে, আর অবশ্যই হবে প্রত্যেক বছর 20,000 করে। তারপর নিচে প্রশ্নকে দেওয়া আছে চলতি ব্যয় বিক্রয়ের 20% এবং কর দিতে হবে 25%। তো প্রথমে আমরা গড় মুনাফার হার বের করব এই সৃজনশীল থেকে, এরপরে ব্যয়ের সময় নির্ণয় করব। তোমাদেরকে আরেকটু বলে দিই, এখানে বিক্রয় থেকে সাধারণত 4 ধরনের খরচ আসে। এক নম্বর খরচ হলো বিক্রয় আমরা মুনাফা আকারে পাই, নগদ আন্তঃপ্রবাহ হিসেবে পাই। সেই নগদ আন্তঃপ্রবাহ থেকে 4 ধরনের খরচ প্রতিষ্ঠান থেকে বাদ যায়। এক নম্বর হলো চলতি খরচ। চলতি খরচ হলো যে খরচটা বিক্রয়ে অথবা উৎপাদনের উপর ভিত্তি করে বাড়ে আর কমে। যদি তোমার প্রতিষ্ঠান উৎপাদন বেশি করে খরচ বেশি হয়, উৎপাদন কম হলে কম হয়, অর্থাৎ ভেরিফাই করে, সেটাকে বলা হয় চলতি খরচ। চলতি খরচ সবসময় বিক্রয়ের উপর ডিপেন্ড করবে। তোমার বিক্রয় বেশি হলে খরচটা বাড়বে, বিক্রয় কম হলে খরচটা কমবে, চলতি খরচ। এরপর হলো স্থায়ী খরচ। স্থায়ী খরচ হলো প্রতিষ্ঠান তুমি চালাও না চালাও যে খরচটা তোমাকে অবশ্যই দিতে হবে সেটাকে বলা হয় স্থায়ী খরচ। স্থায়ী খরচ সবসময় মনে রাখতে হবে, স্থায়ী খরচ প্রত্যেক বছর সমান থাকবে। আর অবস্থা হলো দীর্ঘমেয়াদী প্রকল্পে যে স্থায়ী সম্পত্তিটা ব্যবহার করবে সেই স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত যে ক্ষয়ক্ষতি যে খরচ সেটাকে বলা হয় অবসর, আর এবং সেই অবসর প্রত্যেক বছর সমান হবে। এরপরে 4 নম্বর খরচ হলো তোমার বিক্রয় থেকে চলতি খরচ, স্থায়ী খরচ এবং অবসর বাদ দেওয়ার পরে যে লাভটা তোমার হাতে থাকবে সেই লাভ থেকে সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ কর দেওয়া লাগবে। সেই করটা বাদ দেওয়ার পরে যে লাভটা তোমার হাতে থাকবে সেটাই হলো প্রতিষ্ঠানের অথবা প্রকল্পের অর্জিত মুনাফা। সেই অর্জিত মুনাফা 3 বছরের মুনাফাকে যখন গড়ে হিসাব করবে তখন সেটাকে বলা হয় গড় মুনাফার হার। তো আসি আমরা গড় মুনাফার হার কিভাবে বের করতে হবে সেটা একটু দেখাই তোমাদেরকে। গড় মুনাফার হার নির্ণয়, তো প্রথমে আমাদের প্রশ্ন হবে গড় মুনাফার হার নির্ণয় করা। আমি একটু লিখে তোমাদেরকে দেখাচ্ছি গড় মুনাফার হার নির্ণয়। এক্ষেত্রে একটা চার্টের মাধ্যমে তোমাকে গড় মুনাফার হারের কাজটা করা লাগবে। যেহেতু 3 বছর 3টা টাকার কলাম করো, আর এখানে লিখো বিবরণ প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর। এখানে আমরা টাকার ফিগার উপরে লিখব। প্রথমে শুরু হবে বিক্রয়, বিক্রয়ের মাধ্যমে নগদ আন্তঃপ্রবাহ হয়, আন্তঃপ্রবাহ। এখানে সব লক্ষ্যই হবে, লক্ষ্যকে আমি সংক্ষিপ্ত আকারে লিখছি 60। সেখান থেকে সর্বপ্রথম চলতি খরচটাই বাঁচাবে, এই চলতি খরচটাই সব সময় আগে বাঁচাবে। তো প্রথমে রাখো চলতি ব্যয়, সেটা হবে 20%। 20% করে দেখো 25 এর 20%
কত হবে 25 দুগুণে 50, তাহলে হবে 5 লাখ। তারপরে 90 এর উপর 20% হলে 90 দুগুণে 18, 1,80,000, 18 লক্ষ। এরপরে হবে 14 গুণে 12, এটা যেহেতু বিয়োগ যাবে ব্র্যাকেটে দিলাম। এরপর হবে স্থায়ী খরচ। স্থায়ী খরচটা সরাসরি বাদ দাও। স্থায়ী খরচ প্রত্যেক বছর সমান হবে। স্থায়ী খরচ হবে প্রত্যেক বছর সমান করে, প্রত্যেক বছর সমান করে হবে। এটা যেহেতু বিয়োগ যাবে সেজন্য ব্র্যাকেটে লিখলাম। এরপরে যাবে অবসর। অবসরেও 20 লাখ করে হবে, সেটাও মাইনাস হবে, ব্র্যাকেটে দিলাম, সেটাও ব্র্যাকেটে দিলাম। আবার সব কটা বিয়োগ করো। 25 থেকে 5 গেলে আর থাকে 20, 20 থেকে 20 গেলে 0, আর 2,50,000 টাকা এটা লসে হবে, ব্র্যাকেটে হবে। এরপর এটা বিয়োগ করে আসো, বিয়োগ করে আসলে এটা সর্বশেষ হবে 49,50,000। আর এটা সর্বশেষ বিয়োগ করে আসো, বিয়োগ করে আসলে এটা আসবে 25,50,000। এটা হচ্ছে কর পূর্ববর্তী মুনাফা, কর পূর্ববর্তী নিট মুনাফা। এরপরে কর বাদ দেওয়া লাগবে। সরকারকে যে নির্দিষ্ট পরিমাণ যে করটা দিতে হয় সেই করটা বাদ দেওয়া লাগবে। করের হার হবে 15% করে, না 25% করে, 25% করে। আবার কর দাও, আচ্ছা করটা একটু কমাই দিই, 15% করে দিই, 15% করে দিলাম, 15% করে দিলাম। একটা কথা মনে রাখবে, প্রত্যেক বছর যে পরিমাণ লাভ হবে সেই পরিমাণের উপর সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ কর দিতে হবে। কিন্তু প্রকল্প করতে গিয়ে যদি কোনো প্রকল্পে কোনো লস হয়, যে বছর লস হবে সেই বছর কিন্তু কর দেওয়া লাগবে না। যেহেতু এটা মানি স্পিকারে আছে লস, সেই জন্য এখানে কোনো কর দেওয়া লাগবে না। এই টাকা আর এবং এই টাকার উপর তোমাকে কর দেওয়া লাগবে। 15% যদি কর দিই তাহলে এখানে কর আসবে 7,42,000 টাকার কাছাকাছি, সেজন্য 7,42,000 টাকা লিখলাম। এরপরে এখানে কর আসবে 3,82,000 তার কাছাকাছি একটা সংখ্যা। দশমিকের পরে 2 ঘরে ইউজ করব, যেহেতু অঙ্ককে সংযুক্ত করার জন্য দশমিকের পরে 2 ঘরে ইউজ করব। তাহলে কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে তোমার করটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হলো কর পরবর্তী নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা। আবার বিয়োগ করে আসো, এটা বিয়োগ করলে এটা তো কোনো নাই, সেজন্য এটা 2,50,000 টাকা লসে আসে। আর এটা যোগ করে এটা যদি এটা থেকে মাইনাস করি আর এটা থেকে এটা মাইনাস করলে তো বিয়োগ করলে যে বিয়োগফলটা আসবে এটা আসবে 42 লক্ষ তোমার 7,000 মতো আসবে, 8 হবে। এরপরে এটা আসবে তোমার 21,67,000, 21,68,000। এটা কতটুকুতে শেষ। এরপরে তাহলে গড় মুনাফার হার নির্ণয় করতে গেলে প্রত্যেক বছরে ইন্ডিভিজুয়াল নিট লাভটা তোমাকে নির্ণয় করতে হবে। এই প্রথম বছর তোমার 2,50,000 টাকা ক্ষতি হলো, দ্বিতীয় বছর 42,08,000 টাকা লাভ, এরপরে লাভ আছে 21,68,000। এটা লাভ, প্রত্যেক বছরের লাভ। আবার প্রত্যেক বছরের লাভকে তোমাকে গড়ে নিয়ে আসতে হবে। এবার আমরা গড় হিসাব করব, প্রত্যেক বছরের গড় কত সেটা হিসাব করে আসবো। আমি প্রত্যেক একটু মুছে আসছি। এবার তোমাদেরকে নির্ণয় করতে হবে গড়। সুতরাং গড় মুনাফা, গড় নিট মুনাফা সমান গড় নিট মুনাফা। গড় নিট মুনাফা সমান এভাবে হবে। প্রত্যেক বছর মুনাফাটা এখানে নিয়ে আসো, 2,50,000 এটা যেহেতু লসে আছে সেজন্য মাইনাস ফিগারে মাইনাসে হবে, মাইনাস দিয়ে দাও, মাইনাস দিয়ে দিলাম। এরপরে 42,08,000 এটাও দিলাম, তারপরে 21,68,000 এটাও দিলাম। যেহেতু এখানে 3 বছরের ক্যালকুলেশন সেজন্য 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে 2,42,000 এটা আর এটা যোগ করো, যোগ করার পরে 2,50,000 টাকা এটা মাইনাস করো, মাইনাস করলে তোমার টাকা আসবে প্রায় 21,00,000
21,20,41,40,000 মতো এরকম একটা ফিগার আসবে। তোমরা ক্যালকুলেটরে আরেকটু সেভলি করো। এরপরে গড় মুনাফার হার নির্ণয় করার পরে আমরা নির্ণয় করব গড় বিনিয়োগ। এরপরে আসবে গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ আমরা জানি প্রতিষ্ঠানের প্রাথমিক বিনিয়োগ যেটা আছে, এই প্রাথমিক বিনিয়োগ যেটা আছে, প্রাথমিক বিনিয়োগের সাথে চলতি কোনো বিনিয়োগ থাকলে সেটা যোগ করব আর 2 দিয়ে ভাগ করব। এখানে কোনো চলতি বিনিয়োগ বা সমাপনী বিনিয়োগ নাই, সেজন্য সরাসরি বিনিয়োগকে 2 দিয়ে ভাগ করব। আমাদের বিনিয়োগ হচ্ছে তোমার 70 লক্ষ টাকা, আর সেটাকে 2 দিয়ে ভাগ করলে 35 লক্ষ টাকা। এবার আমরা নির্ণয় করতে পারবো গড় মুনাফার হার সমান, এরপরে উপরে হবে গড় নিম্ন মুনাফা, এরপরে হবে নিচে হবে গড় বিনিয়োগ ইনটু 100। মনে রাখতে হবে যেহেতু হার কথাটা আছে, শতকরা হার যে অঙ্কে আছে শেষে 100 দেওয়া লাগবে। আবার দুই আনসার উপরে উপরে লেখো, উপরে হবে 20,41,000 আর এখানে হবে 35 লক্ষ ইনটু 100। আবার ক্যালকুলেশনটা করে দেখো, ক্যালকুলেটরে ইউজ করে দেখো, প্রায় 58.33%। এটা হচ্ছে গড় মুনাফার হার। অর্থাৎ প্রত্যেক বছর একই রকম বিক্রয় এক এক বছর এক এক রকম হয়। প্রত্যেক বছরের মুনাফাকে একত্রে করে যে আনসারটা নির্ণয় করবে সেটা হলো গড় মুনাফার হার। সেটা একই রকম করে প্রত্যেক প্রশ্ন, প্রত্যেক সিকিউ একই ফরম্যাটে করে গড় মুনাফার হারটা তোমরা নির্ণয় করার চেষ্টা করো। একই রকম গড় মুনাফার হার নির্ণয় করতে গেলে দুটো জিনিসের দরকার, একটা হচ্ছে গড় নিম্ন মুনাফা আর একটা হচ্ছে গড় বিনিয়োগ। গড় নিম্ন মুনাফাটা বিক্রয় থেকে খরচগুলো বাদ দেওয়ার পরে প্রত্যেক বছরের মুনাফাকে 3 দিয়ে ভাগ করবে, সেটাকে বলা হয় গড় নিম্ন মুনাফা। আর গড় বিনিয়োগ হলো প্রাথমিক বিনিয়োগের সাথে প্রকল্পের বঙ্গাবশেষ মূল্য অথবা শেষের কোনো সমাপনী বিনিয়োগ থাকলে সেটা যোগ করব, যোগ করার পরে সেটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যেটা আসবে সেটা গড় বিনিয়োগ। তাহলে সুতরাং গড় মুনাফার হার সমান হবে গড় নিম্ন মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। তারপর উপরটাকে নিচেটা দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করলে তোমার পার্সেন্টেজ চলে আসবে। তো একই রকম করে তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করো। প্রত্যেক সৃজনশীলে গড় মুনাফার হার যেটা আছে সেটা তুমি এই ফরম্যাটে অঙ্কটা করার চেষ্টা করো। আমাদের ভিডিওটা দেখো এবং অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করো একই ফরম্যাটে করে, বাকি অঙ্কগুলো এইভাবে হবে। তো আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।